খাতা রাখবেন। খাতা রাখার পরে এখন এই যে দেখেন আমরা এই যে দেওয়ানি কার্যবিধির যে মুসাবিদ্যাগুলো ছিল ওইগুলো আমরা পড়াইছিলাম। এখন এসআর অ্যাক্ট দিয়ে এসআর অ্যাক্টের যে মুসাবিদ্যা আছে, এসআর অ্যাক্ট এবং দেওয়ানির সাথে কানেক্টেড, দেওয়ানির রিলেটেড যদি কোনো মামলাও যদি আসে, তাহলে আপনারা এইভাবে আর কি করবেন, মুসাবিদ্যা দায়ের করবেন বা মুসাবিদ্যা লিখবেন। মুসাবিদ্যা বলতে এখানে আপনার আরজি আমরা মূল যে আরজি আছে না, মূল আরজির প্যাটার্ন বা প্লেন্টের আমাদের যে নমুনা হবে সেই নমুনা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন আপনারা সবাই খাতার কলম নেন। আমরা একটা কাল্পনিক ভাবে আমরা একটা মুসাবিদ্যা দায়ের করব এবং এ টু জেড আমরা লিখব। আমাদের আজকে মূল প্র্যাকটিস হবে, প্র্যাকটিসের মাধ্যমে আমরা সেটা শেষ করব। ভাই আমি যে একটা ছবি পাঠাইছিলাম ওটা কি একটু দেখছিলেন? ছবি পাঠাইছিলাম, এর আগে যেটা পাঠাইছিলাম ওটা আমি দেখেছিলাম। পরে কোনটা পাঠাইছেন আমি ঠিক মনে করতে পারতেছি না। আমার আসলে অনেক ব্যস্ত থাকি, চারদিকে কিছু মনে করেন। ইমরান হ্যাঁ ইমরান ভাই, আপনাকে চিনতে পারতেছেন? ওই যে মানে ওইটাই কি বইতে ভুল করছে নাকি? মানে আমি তো আমার মনে হয় যে ওটা বাদ দিতে বি হবে। আপনার ওটা একটু বলেন তো, একটু বিস্তারিত বলেন তো। আপনার হলো ওই যে আমি একটা ছবি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইছি, সেটা হলো ওই যে দখল পুনরুদ্ধারের মামলায় আর কি। হ্যাঁ ওই ১/১১/২০২৩ তারিখে এ দুইটি নিবন্ধিত বিক্রয় দলিলের মাধ্যমে ১৬% ভূমি বি এর নিকট বিক্রয় পূর্বক উক্ত জমির দখল বি এর নিকট হস্তান্তর করেন। জমি ক্রয় করে বি গ্রুপে দিছেন? হ্যাঁ গ্রুপে আমি হোয়াটসঅ্যাপে পাঠাইছি আপনার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, গ্রুপে আসছে। এখন আমাকে বলেন যে কোন জায়গায় আপনি মনে হচ্ছে যে সঠিক হয়নি। আমার কাছে মনে হচ্ছে যে এই যে বাদিতে বির নাম হবে, অথচ বইতে দেওয়া দেখতেছি এ। এখন এখানে কোনো অন্য কোনো কিছু আছে কিনা আমি বুঝতে পারতেছিলাম না, এই কারণে আর কি। আপনি যে বুঝা দিয়েছেন, দেখেন প্রশ্নে শুধু দখল উদ্ধার করতে আরজি মুসাবিদ্যা করতে বলা হয়েছে। যেহেতু বি এর তত্ত্বাবধায়ককে দখলচ্যুত করা হয়েছে, যেহেতু বি দখলচ্যুত হয়েছে মর্মে গণ্য হবে। এই ক্ষেত্রে দখল উদ্ধার করতে সুনির্দিষ্ট প্রতিকার আইনে দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হবে। আর হ্যাঁ আর মুসাবিদা দখলচ্যুত করা হয়েছে আপনার বি কে, তাই না? তাহলে এবার মামলা দায়ের করতে তাহলে বাদী হবে বি, ঠিক আছে? বাদী হবে বি আর বিবাদী হবে এ। আচ্ছা, আর একটা বিষয় প্রশ্ন হচ্ছে, এই যে মোকদ্দমার তায়েদাদ মূল্য যেটা এখানে তো দেওয়া নাই, এটা কিভাবে নির্ধারিত হবে? এই যে এখানে এই যে আপনার তয়দাদ হবে, এটা আপনি 2 লাখ টাকা দেওয়া থাকে না, আপনি এটা আপনি আনুমানিক ভাবে আর কি দিবেন, ঠিক আছে? আপনার একটা প্রপার্টির মূল্য কত হইতে পারে? 5 লাখ হইতে পারে, 50 লাখ হইতে পারে, 2 কোটি হইতে পারে, আপনি যে কোনো একটা দিতে পারেন। মার্জির এই যে আপনাদের মার্জি, আপনারা তো এখানে যারা আছেন বেশিরভাগ কেউ তো এখন প্র্যাকটিস করেন না, ঠিক না? তখন যে খাতা দেখবে সে কিন্তু শুধুমাত্র দেখবে যে আপনি আপনার প্যাটার্নটা ঠিক আছে কিনা। এই প্যাটার্নটা আপনার এই শুরু থেকে এই যে অতএব ন্যায় বিচারের সাথে এই পর্যন্ত ঠিক থাকলে আপনার আরজি সঠিক হয়েছে বলে তারা ধরে নেবে, ধরে নিয়ে তারপরে আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো ওইভাবে আর কি নাম্বার দিবে। ভাই সোহেল ভাই, কিন্তু আমি কি যেন বলছিলাম, কিন্তু বিষয় হলো যে আর একটা প্রশ্ন, ভয়েস কি এখনো রিপিট হচ্ছে? জি ভাইয়া। তাহলে মানে কিভাবে কি করবো, আবার ফিরে যেতে হবে? এরকমের অর্থ কথা না, বুঝি নাই।
বললাম এই যে বর্তমান যিনি ওকে মিউট করতে বলেন। ইয়ে ইমরান ভাই আপনি একটু মিউট করেন। আর একটা প্রশ্ন আছে তো, হ্যাঁ বলেন। বলছি আপনার এই যে আমরা যে মুসাবিদা করব বা করতেছি, এমনটা আসলো যে আমরা হয়তো সেটা না বুঝতে পারে যেটা চাচ্ছে সেটার বাইরে যদি অন্য কিছু দিয়ে আর বাদ বাকিগুলো এই পোস্টের আলোকে করি, অর্থাৎ অন্যান্য ফরম্যাটে যেমন থাকে, এইভাবে কি কোনো মার্কস দেবে নাকি টোটালি কেটে দেবে? আবার একটু বলেন, শুরু থেকে আবার একটু বলেন। ধরেন এই যে যেমন দখল উদ্ধারের মামলা, এখানে হ্যাঁ এখানে তো ক্লিয়ার বোঝাই যাচ্ছে আর কি যে উনি আইনগত পন্থা ব্যতীত এবং সম্মতি ব্যতীত, যদি আমরা এটা না বুঝতে পারি এরকম কোন আর্জি আমরা বুঝলাম না, হয়তো সত্য ঘোষণার মামলা বা অন্য হ্যাঁ। কিছু, কিন্তু বাদ বাকি ফরম্যাটে ওইটা হয়তো লিখতে পারিনি আর কি, আর বাদ বাকিগুলো যে ফরম্যাট আর কি, এটাতে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, এই ফরম্যাটে আমরা লিখে দিয়ে আসলাম, সেখানে কি আমাদের কিছু মার্কস পাওয়া যাবে বা দেবে কিনা? বিষয়টা হলো যে ভাই আপনাদের প্রশ্নের মূলটা বুঝবেন যে কিসের আরজি চাইছে, সরি কিসের হ্যাঁ, মুসাফিরটা চাইছে। এই কিসের মুসাফিরটা চাইছে এইটা বুঝে যদি আপনি যদি ফরম্যাট ঠিক রেখে যদি লিখতে পারেন তাহলে আপনি পুরো নাম্বার পাবেন, হুম হুম একদম পুরো নাম্বার পাবেন, আপনার নাম্বার কাটবে না। হুম হুম। যদি হ্যাঁ কি এখন দেখেন, মামলা ওই ওইটা না বুঝতে পারি, মনে করেন ওইটা একটু ভুল হয়েছে বা এদিক ওদিক হয়েছে, হয়তো সত্য ঘোষণার সঙ্গে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে কিছু দাবি করা, আমরা ওইটা বুঝতে পারলাম না, হয়তো মনে করি সত্য ঘোষণার মামলায় লিখলাম, বাদ বাকি আমরা এই মুসাফিদের কমপ্লিট করলাম, তখন কি আমাদের মার্কস কিছু পাবো নাকি সেটা? অবশ্যই পাবেন, পাবেন না কেন? ও, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ অবশ্যই পাবেন। মার্ক ফরম্যাট যখন আপনার ঠিক থাকবে তখন আপনি 5-এর মধ্যে 5 না দিলেও 4 পাবেন, কিন্তু আচ্ছা আচ্ছা, 5-এর মধ্যে আপনি 2 পাবেন না, 4 পাবেন নাহলে 3 পাবেন, তার কমে পাবেন ঠিক না। আছে। হ্যাঁ এখন দেখেন যে আমরা এই যে একটা ইয়ে আর কি, আপনারা সবাই একটু খাতা কলম নেন, সবাই একটা খাতা কলম নেন। নিয়েছেন? নিয়ে প্রথমে লেখেন যে আপনার এই যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আরজির মুসাবিদ্দা, একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আরজির মুসাবিদ্দা, এটা লিখেন। হ্যাঁ আরেকবার। চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আরজির মুসাবিদ্দা। হ্যাঁ সবাই কি লিখেছেন এটা? জি ভাইয়া। হ্যাঁ তারপরে লিখবেন মোকাম, মোকাম, মোকাম। ভাই তারপরে মোকাম লেখা কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক না। এখন আদালতের নাম এক একজন এক এক রকমের লেখে, যেমন মোকাম কেউ দেয় কেউ দেয় না, শুধুমাত্র কেউ আদালতের নাম দেয়, কেউ আবার শুধুমাত্র বিজ্ঞ সহকারী জজ আদালত ঢাকা এইটুকু দিচ্ছে। মানে এই যে জাস্ট ফরম্যাটটা মেন, এখন কিছুটা ডিফারেন্স করে লেখা যায়, এক একজনের আর্জি এক এক রকমের হয়ে থাকে। এখন কথা হলো যে মূল যে পলিসি আছে এই পলিসি থেকে কিন্তু কিন্তু বের হওয়া যাবে না, মূল পলিসি বের না হয়ে নিজের মতো করে আর্জি লেখা যায়। এক একজন এক এক অ্যাডভোকেটের আর্জি এক এক ধরনের হয়ে থাকে, এক এক ধরনের হয়ে থাকে। হ্যাঁ তাহলে আপনারা লিখবেন মোকাম বিজ্ঞ সহকারী জজ আদালত ঢাকা। এই পর্যন্ত লেখা হয়েছে আপনাদের? জি ভাইয়া।
আপনারা সবাই কিন্তু লিখবেন আর কোথাও না বুঝলে রেসপন্স করবেন। আমাদের আজকে মূলত আমরা প্র্যাকটিস করব এবং এই প্র্যাকটিস অনুযায়ী আমাদের পরবর্তীতে আর এই মুসাবিদ্যা নেওয়ার মনে হয় না আর কোনো সমস্যা থাকবে। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন যে যখন মুসাবিদ্যা লিখবেন, মুসাবিদ্যাতে যদি কোনো সম্পত্তি রিলেটেড হয়, যদি সম্পত্তি রিলেটেড হয় মানে আপনার এই বাড়ি, তারপরে আপনার যদি কোনো পুকুর বা এমনি সাধারণ জমি রিলেটেড, সেই ক্ষেত্রে আপনারা কি দিবেন? তফসিল দিবেন। তফসিল দিবেন। তফসিল দেওয়ার পরে তারপরে আপনারা ওই যে জমির যে বিবরণ আছে সেই বিবরণ দিবেন। এই বিবরণের মধ্যে আপনার জমিটি কোন জায়গায় অবস্থিত, খতিয়ান নাম্বার কত, দাগ নাম্বার কত, দলিল নাম্বার কত, এই বিষয়গুলো চলে আসবে। হ্যাঁ, তারপরে দেখেন তাহলে আপনারা কি দিয়েছেন? মোকাম বিজ্ঞ সহকারী জজ আদালত ঢাকা। তারপরে লিখবেন সূত্র। সূত্র দেওয়ানি মোকদ্দমা নং 255, দেওয়ানি মোকদ্দমা নং 255/2025। এই পর্যন্ত সবার লেখা হয়েছে? কারোর যদি না হয় আপনারা সবাই হ্যাঁ, লিখবেন। জি কারোর হয়েছে। যদি না হয় তাহলে আপনারা রেসপন্স করবেন এবং সবাই সমান তালে যাবেন। তাহলে সূত্র দেওয়ানি মোকদ্দমা নং 255/2025। তারপরে লেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর ধারা 54 অনুযায়ী বা ধারা 54 এর অধীন চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা। এটা কি বিষয় দিয়ে লেখুন? এটা কি বিষয় হবে? বিষয় দেন, বিষয় দিতে পারেন বা বিষয় না দিয়েও করতে পারেন। আবার বলি বাদী বিবাদী হবে না? আমরা যাচ্ছি সেই জায়গায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877-এর 54 ধারা অনুযায়ী চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা। লিখেছেন? তারপরে লেখেন মামলার তয়দাত, মোকদ্দমার তয়দাত। মোকদ্দমার তয়দাত এখানে আপনি দিয়ে দেন 20 লাখ বা 25 লাখ টাকা দিতে পারেন আপনার সম্পত্তির হ্যাঁ, উপর। তয়দাদের পরে কি আবার কোলন দেবো? হ্যাঁ, কোলন দিলে দিতে হবে বা এটা টান দেওয়া যায়, টান দিয়েও লেখা যায়। মানে যে কোলন দেওয়া বা টান দেওয়া এইটা মেন ফ্যাক্ট না, মেন ফ্যাক্ট হলো তয়দাত লেখা হয়েছে, এইটা হলো মেন ফ্যাক্ট। হ্যাঁ, তাহলে আপনারা তয়দাত দেন 20 লক্ষ টাকা। ভাই আপনার মাইকটা মিউট করেন। গোলাপ ভাই এই যে mute করেন, ইমরান mute ভাই, করেন। আপনি মিউট করেন তো। হ্যাঁ, তারপরে দেন আপনারা দেন এই যে শামীম হাসান, নাম দেন শামীম হাসান। তারপরে দেবেন পিতা। পিতা দেবেন, টিং দেওয়ার দরকার নাই, শুধু পিতা দেবেন। পিতা দেওয়ার পরে আপনারা যে কোনো একটা নাম দিবেন। তারপরে দিবেন সাং, সাং দিবেন। সাংয়ে আপনারা যে কোনো একটা গ্রাম দিবেন। এখানে আপনারা পিতা, শামীমের পিতা যাই হোক আমি তো জানি না, এখন ওটা ফাঁকা রাখেন, শুধু পিতারটা ফাঁকা রাখেন। সাং দেন আপনারা দেন মিরপুর 2 দেন, মিরপুর 2। তারপরে থানা দেন মিরপুর, জেলা দেন ঢাকা। থানা দেন মিরপুর,
তারপরে জেলা দেন ঢাকা, আর সাং দিবেন মিরপুর 2। তারপরে এটা টান দেবেন, এক টানে ডান পাশে চলে যাবেন, ডান পাশে চলে যেয়ে আপনারা দিবেন বাদি। তারপরে একদম ওই সোজাসুজি আপনারা লিখবেন বনাম, সোজাসুজি লিখবেন বনাম। এই যে আপনার এই যে বাদির নাম, তারপরে বনাম বিবাদী, এটা আপনি ডান পাশে চাপায়েও লিখতে পারেন, একদম মাঝামাঝি বরাবরও লিখতে পারেন। তবে আমার মনে হয় যে মাঝামাঝি বরাবর লিখলে এটাই ভালো হয়, দেখতেও সুন্দর দেখা যায় এবং ভালোও হবে। এটা দিলেন। তারপরে আপনি দেন মনিরুজ্জামান রাজু, মনিরুজ্জামান রাজু দিলেন। এটা দেবেন হলো বনামের পরে। এই মনিরুজ্জামান রাজু দেওয়ার পরে আপনারা পিতা দেবেন, পিতারটা ফাঁকা রাখেন। তারপরে সাং দেবেন, সাং আপনি দেন সাং দিবেন 12/1। এটা আপনি নজরুল সড়ক, থানা হ্যাঁ, মোহাম্মদপুর। নিষেধাজ্ঞার আর্জি করছি তো একই এলাকা দিলেও তো হয়। জি, বললাম যে ভাইয়া এটা তো নিষেধাজ্ঞার মামলা করছি, তো একই এলাকার ভিতরে থেকেই তো গোলমাল করতে পারে। একটা এলাকা দিলে হবে না যে আগেও তার সাং আছে, এটা তো সাং দিলাম একই। আমি বুঝতে পারি না, আবার একটু ক্লিয়ার করে বলো তো। ভাইয়া বলছি যে যে সাং আবার নতুন করে আরেকটা ভাবার কি দরকার? এটা তো নিষেধাজ্ঞার মামলা করতেছি, মানে এরা তো কাছাকাছি থেকেও একজন একজনের ঝামেলা করতে পারে। তো সাং একটা দিয়ে দিলে হবে না যে আগে যেটা দিছি এটাও সেটা দিলাম, একই এলাকার বাসিন্দা। হ্যাঁ, শুধু যে একই এলাকার হইতে হবে এটাও তো না। এখন নিষেধাজ্ঞার জন্য এটা তো তোমার দূর থেকেও তো করতে পারে, দূর থেকে করতে পারে না, দূর থেকে করতে পারে, কাছাকাছি করতে পারে, এটা বিষয় না। আর সাংটা হলো যে এখন যদি একও হয় তাহলে বাদীর ক্ষেত্রে সাং আলাদা করে দিতে হবে, বিবাদীর ক্ষেত্রে আলাদা করে দিতে হবে। তবে প্রশ্ন হলো যদি বিবাদী যদি একাধিক হয় তাহলে দিতে হবে কি সর্বসাং। বিবাদী যদি আপনার ধরেন যে বিবাদী হইল 5 জন, এই 5 জনের বাড়ি যদি এক জায়গা হয় তাহলে দেওয়া যায় সর্বসাং। 1 2 3 4 5 লেখবা, 5 লেখার পরে পিতার নাম শুধু দেওয়ার পরে তারপর হলো ফাঁকা রাখবা, ফাঁকা রেখে নিচে এসে দিবা সর্বসাং, মানে সকলের গ্রাম, সকলের গ্রাম হলো একই। তারপরে সর্ব থানা, বা শুধু সর্বসাং দেওয়ার পরে পুরো ঠিকানাটা দেওয়া যায়, আর কোনো কিছু দরকার পড়ে না। সর্বসাং দেওয়ার পরে এই থানা, তারপরে গ্রাম, তারপরে জেলা, এইগুলো এক টনে মেরে দেওয়া যায়। কিন্তু বাদী আর বিবাদী দুইটাকে এক করে সর্বসাং দেওয়া যায় না। ক্লিয়ার মোহিনী? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এইটা দেওয়ার পরে আমরা যে উপরে যেটা লিখলাম না, উপরে ওইখানে আরেকটু অ্যাড করতে হবে, সেটা হলো মোবাইল নাম্বার আর হলো এনআইডি নাম্বার। মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, এই যে আমাদের বর্তমান যে সংশোধন হয়েছে, এই সংশোধনের আলোকে আমাদের অবশ্যই আমরা মোবাইল নাম্বার আর এনআইডি নাম্বারটা আমরা অ্যাড করে দিব। এই ক্ষেত্রে কি বাদীর নামের পাশে কি বয়স দেওয়া লাগবে কিনা? হ্যাঁ, এই যে আপনারা প্রত্যেকটা আপনারা যে কোনো আর্জি, যে কোনো দরখাস্ত, যে কোনো জায়গাতে আপনারা কি দিবেন, আপনারা বয়সটা ব্র্যাকেটে দিয়ে দেবেন, আনুমানিক একটা বয়স ব্র্যাকেটে দিয়ে দিবেন। এটা গেল, ঠিক আছে? ভাই মোবাইল নাম্বার আর এনআইডি নাম্বার কোন জায়গাতে লিখবো? জয়েন করে ফেলেছিস ভাই। হ্যাঁ হ্যাঁ, শামীম কি বলছিল? মোবাইল নাম্বার আর এনআইডি নাম্বারটা কোন সোজা লিখবো? ওই যে আমরা জেলা লিখলাম না, জেলার নিচে লিখবা, জেলার নিচে। হ্যাঁ, প্রথমে ভাই, এনআইডি তাইলে নাম্বার, কি- বা ভাই, উল্টোর পুরো আমরা যে হলফনামা লিখি ওখানে কি মোবাইল নাম্বার এনআইডি নাম্বার লিখতে হবে? ওইখানে জেলা পর্যন্ত লিখলেই হবে, এনআইডি মোবাইল টোবাইল দরকার নাই। ও, না আমি আবার ভাবলাম 26-এর হলফনামা কি এইভাবেই আসে নাকি। বলছি যে ভাই, এই যে আপনি যে ড্রাফটিংটা দিচ্ছেন হ্যাঁ, ওইটাতে তো হচ্ছে বিবাদী হবে না?
ওই আলোচনা হয়ে গেছে, এটা পারতো আমরা কন্টিনিউ করি, হ্যাঁ, ব্রেক না ভাই করি। আপনি একটু একটু বলে দেন, শুধু খালি বললেই হবে। ওটা বাদী বি হবে, বাদী বি হবে, আমি বলেছি। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই এইটুক জানার জন্য। ভাই আমি হ্যাঁ লেটে ঠিক ঢুকছি আছে। তো এই জন্য জেনে নিলাম। হ্যাঁ পারতো মিউট করো, আমরা পরবর্তী ধাপে যাই। এখন বি বাদে আমরা মোহাম্মদপুর পর্যন্ত দিলাম, দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে মোবাইল নাম্বার আর হলো এনআইডি নাম্বার, এই দুইটা আমাদের একটা এনআইডি নাম্বার আর মোবাইল নাম্বার উল্লেখ করে দিতে হবে। তারপরে আপনারা কি করবেন, তারপরে দিবেন বাদীপক্ষের নিবেদন, এই যে বাদীপক্ষের নিবেদন, এই যে এইটুক দিলেন, এইটুক দেওয়ার পরে বাদীপক্ষে বিনীত নিবেদন, এই যে বা নিবেদন, এই যে বিনীত আপনারা লাগাবেন, তারপরে আপনারা দিলেন। এখন দেখেন তাহলে বাদী আপনার কি করতেছে, চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য একটা আবেদন করতেছে। তাহলে এখন আপনারা প্রথমেই দিবেন কি, বাদী একজন সহজ সরল আইন মান্যকারী বাংলাদেশের শিক্ষিত একজন নাগরিক, এটা দিলেন। তারপরে দিবেন, এটা কি ক্রমিক নাম্বার দিয়ে লিখবো? হ্যাঁ অবশ্যই ভাইয়া করবেন। এখানে কি আবেদন মানে বিষয় লেখা লাগবে না? না আমরা বিষয় উপরে লিখেছি না, নিচে যদি বিষয় লেখি, মনে করেন উপরে না লিখলাম, তাহলে হবে না? সেটাও হবে। তবে আমাদের দেওয়ানির ক্ষেত্রে আমরা যেভাবে লিখে রাখি, যেভাবে লিখি, যেটা প্র্যাকটিস, এইভাবেই লিখবা। দেওয়ানি আর ফৌজদারি একটু ডিফারেন্স করে নিলাম, সমস্যা কি, এই বিষয়টা আমরা ওইখানে না দিয়ে আমরা বিষয়টা আমরা আগে দিয়ে দিব, এই যে সূত্রের পর আমরা বিষয় দিব দেওয়ানি, শুধু এইটুকু করলে গতদিন তো অস্থায়ী নিষেধাজ্ঞায় তো বিষয় লিখছিলাম ভাইয়া, এই কারণে। অস্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনে তো বিষয় লিখছিলাম। ওইটা ছিল দরখাস্ত, আর এটা হলো আরজি। প্রত্যেকটা জি ভাইয়া। দরখাস্তের ক্রিমিনাল যাই হোক না কোনো বিষয় হয় আপনার ওই বিবাদীর পড়ে যায়। আপু আপনার কথা শুনতে পাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তয়দাত এটা কি, আপনার কথা আপু ক্লিয়ার বুঝতে পারতেছি না, কেউ যদি একটু বুঝে থাকেন তাহলে আমাকে একটু বলেন। হয়তো তো আমরা লিখছি আপু। আপু ওই যে আমরা এই যে লিখলাম যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনে স্যার তয়দাত কোথায় লিখলেন? আমি বোধহয় ওই সময় ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। হ্যাঁ এই যে চিরস্থায়ী মোকদ্দমার ভাইয়া যে কোনো একজন মিউট করে কথা বলেন, কথা কিছু বোঝা যাচ্ছে না এরকম। চুয়ান্ন ধারা অনুযায়ী চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা, এইটার পরে আমরা তয়দাত দিব, ঠিক আছে, এটার পরে তয়দাত দিব। এটা দেওয়ার পরে আমরা এই যে বিবাদী লিখলাম, টান দিয়ে আমরা বিবাদী লিখলাম, বিবাদী লেখার পরে তারপরে আমরা লিখবো বাদীপক্ষে বিনীত নিবেদন, এই যে তারপরে 1 নম্বর দিয়ে লিখবেন যেহেতু বাদী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক এবং বাদী একজন সহজ সরল আইন মান্যকারী বাংলাদেশের একজন স্থায়ী বাসিন্দা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বটে। তারপরে আপনারা লিখবেন অপরপক্ষে বা অন্যদিকে বিবাদীগণ প্রভাবশালী বা দখলবাজ ব্যক্তি হইতেছেন বটে, বা আপনারা নিজের মতো করে দেবেন যে সে প্রভাবশালী বা পরধন লোভী বা পরধন লুটেরা ব্যক্তি হইতেছেন বটে। মানে এই যে ভিতরের লেখাগুলো আপনারা যে কোনো ভাবে দিতে পারেন। তারপরে দিবেন কি, যে ধরেন যে আপনারা এই যে আমাদের তো চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিবে যেমন সম্পত্তির নিয়ে, এই সম্পত্তি আপনার কি করবেন, বলবেন যে তফসিল, যেহেতু তফসিল বর্ণিত সম্পত্তি বিবাদীগণ কি করতেছে,
আপনার ওইখানে এই যে ওই সম্পত্তিটা আপনার দখল করার জন্য বা ওই সম্পত্তিতে আপনার অবৈধভাবে রাস্তাঘাট নির্মাণের জন্য বা ওই সম্পত্তিতে আপনার খাল খননের জন্য এই আপনারা যে কোনো একটা ফ্যাক্ট আপনারা উল্লেখ করে দিবেন, ঠিক আছে? উল্লেখ করে দিয়ে ওইভাবে তারপরে আপনারা যেহেতু দিয়ে এখন আপনারা উল্লেখ করবেন তারিখ উল্লেখ করবেন যে বিবাদী বিগত 5/7/2024 তারিখে সর্বপ্রথম আমার নিজ বাসভূমিতে বা আমার নিজ দখলীয় ভূমিতে কি করেন, সর্বপ্রথম অবৈধভাবে প্রবেশ করে আপনার যে কি আছে যে মাটি কাটার যে ভেকু না কি যেন বলে, ভেকু নিয়ে সর্বপ্রথম আমার নিজ ভূমি থেকে কি করে মাটি উত্তোলন করার জন্য চেষ্টা করেন। আমি বাধা দিলে পারে পরবর্তীতে সে ফেরত যায়। তার পরবর্তীতে বলবেন আমি এই ঘটনায় আমি একটা থানাতে জিডি করেছি, তারপরে আমি কি করলাম, পরবর্তীতে বিবাদীগণ ওরা আবার পরবর্তীতে আমার জমিতে প্রবেশ করেন এবং অবৈধভাবে প্রভাব খাটায় এবং দখল করার চেষ্টা করে। এই যে ঘটনাগুলো এইভাবে লিখবেন, লেখার সাথে সাথে লাস্টে যে লিখবেন, মানে লাস্টের পয়েন্টে যে লিখবেন, শুনানিকালে অন্যান্য বক্তব্য এবং যাবতীয় তথ্যাদি কি করা হবে, আদালতে বা সাক্ষ্য আদালতে প্রদান করা হইবে, ঠিক আছে? এইটা আপনি লিখলেন। তারপরে দেখেন দেওয়ানি কার্যবিধিতে কি দেবেন, তারপর অতএব দিবেন। অতএব দেওয়ার পরে বিনীত নিবেদন এই যে বিজ্ঞ অতএব বিজ্ঞ আদালতের নিকট বিনীত নিবেদন এই যে, আর আপনারা যেখানে আদালত লিখবেন না কেন আদালতের আগে বিজ্ঞ কথাটা উল্লেখ করবেন, উল্লেখ করার পরে 1 2 3 করে এরকম আপনারা যে প্রতিকার চান, যেমন ধরেন আপনারা বিবাদীর বিরুদ্ধে বা বিবাদীগণের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি দিতে এবং এই যে আপনার ধরেন যে এই চিরস্থায়ী নিষেধাজ্ঞার আগে বিচারক চাইলে তো আপনার অস্থায়ী নিষেধাজ্ঞাও দিতে পারে, সেই ক্ষেত্রে আপনারা আবার অস্থায়ী নিষেধাজ্ঞাও চাইতে পারেন, মানে অস্থায়ী নিষেধাজ্ঞা সহ চিরস্থায়ী নিষেধাজ্ঞা। আপনার এখানে এই যে মোকদ্দমার খরচ, আপনি যে মামলা করলেন, মামলার জন্য আপনার ক্ষতি হইলো না, ক্ষতি হয়েছে, তো এই ক্ষতিপূরণের জন্য আপনি বলতে পারেন যে আপনার যে মোকদ্দমা আপনি করলেন, এই মোকদ্দমা যে খরচ হয়েছে সেই খরচ দিতে বিবাদীগণের উপর খরচের ডিগ্রি প্রদান করিতে বা করত, এই করত দেওয়ার পরে এর পরে 2টা আপনারা গোল দিবেন। তারপর আপনারা দেওয়ার পরে তারপরে যে আপনারা চলে যাবেন কিসে, সম্পত্তির তফসিলে যাবেন। তফসিলে যে কি করবেন, ভাই এই ভাই বুঝতে খুব অসুবিধা হচ্ছে, যদি আপনার খাতায় লেখা থাকে তাই ওটা যদি গ্রুপে দিতে সুবিধা হতো। মানে খাতায় যদি লিখে দিতাম তাহলে সুবিধা হইতো। ভাই এখন যদি আপনার খাতায় লেখা থাকে তাহলে ওটা ছবি যদি দিতেন তাহলে দেখতাম সুবিধা হইতো বুঝতে, শুধু শুনে বুঝতে অসুবিধা হচ্ছে। ভাইয়া এই যে অতএব লিখলাম, অতএবের পরে আপনি কি অতএবের ভিতরে আবার পয়েন্ট করতে বললেন নাকি? অতএবের ভিতরে যেমন লিখছি যে অতএব বিজ্ঞ আদালতের নিকট আবেদন এই যে ন্যায় বিচারের স্বার্থে আবেদন মঞ্জুর করতো এবং মোকদ্দমা খরচ প্রদান করতো আপনার মর্জি হয়, তো এইগুলা আপনি কি অন্যভাবে লিখতে বলছেন কিছু? হ্যাঁ, এখানে প্রতিকারকে আমরা ভাগ করে ফেলছি। আমরা যে প্রতিকার চাই, তাহলে আমরা চাচ্ছি কি ক নম্বর দিবেন, ক নম্বর দিয়ে যে বিবাদীগণের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি প্রদান করতো 1 নম্বর, আমরা 1 নম্বর রেমিডি চাচ্ছি, মানে আমরা রেমিডি চাচ্ছি কয়েকটা, ঠিক আছে? 1 নম্বর রেমিডি হইলো কি যে সাধারণত দেওয়ানিতে আপনার রেমিডিকে আপনার কয়েক ভাগে ভাগ করা হয় বা আপনার এরকম পয়েন্ট আকারে লিখতে হয় দেওয়ানিতে। আর আমরা যে ন্যায় বিচারের স্বার্থে আর কি যেটা আমরা দিয়েছি ওইটা হলো আসলে সিভিল ক্রিমিনাল উভয় ক্ষেত্রেই ওইভাবেই লিখবেন, কিন্তু যখন মূল আর্জি লিখবেন তখন এইভাবে আর কি পয়েন্ট আকারে উল্লেখ করবেন 2 থেকে 3টা বা আপনি একটা দিয়েও লিখতে পারেন, তাতেও কিন্তু এটা ভুল হবে না।
তাহলে আমরা কি চাচ্ছি? বিবাদীগণের বিরুদ্ধে আমরা ক নম্বরে কি চাচ্ছি? ডিগ্রি চাচ্ছি। কিসের ডিগ্রি? চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিগ্রি চাচ্ছি। আর যে প্রেয়ার পোর্শন যে এটা না, এই যে অতএব দিয়ে, এই যে আপনারা প্রথমে আপনারা যে পয়েন্টটা লাস্ট পয়েন্টটা দিলেন যে শুনানিকালে অন্যান্য বক্তব্য বিজ্ঞ আদালত উপস্থাপন করা হইবে, এটার পরে এই প্রেয়ার পোর্শনটা অবশ্যই কোন দিকে যাবে? ডান সাইডের দিকে যাবে। আপনার যে খাতা থাকবে সেই খাতার মাঝামাঝি বরাবর দিয়ে ডান পাশের দিক লিখবেন, বা পাশের যে মাঝামাঝি থাকবে ওইটা লিখবেন না। হ্যাঁ, তারপরে দেবেন এইটা আপনার তাহলে কি দিলেন? বিবাদীগণের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি প্রদান করতো। খ নম্বরে দিবেন মোকদ্দমার খরচ প্রদানের ডিগ্রি প্রদান করতো। ঠিক আছে, এটা দেওয়ার পরে আপনারা তারপরে আপনার দিবেন উক্তরূপ আদেশে বিজ্ঞ আদালতের নিকট চিরকৃতজ্ঞ থাকিব। বাদী চিরকৃতজ্ঞ থাকবে বা থাকিবে, এটা দিবেন। দেওয়ার পরে তারপরে দেবেন সম্পত্তির তফসিল। এই সম্পত্তির তফসিল একটু আপনার দুইটা স্পেস ফাঁকা নেবেন, দুইটা স্পেস ফাঁকা নিয়ে তফসিল লিখবেন। এই তফসিল আপনারা তখন কি দিবেন? এই সম্পত্তিটা কোন জায়গায় অবস্থিত, কোন জেলায় অবস্থিত, কোন থানায় অবস্থিত, কোন গ্রামে অবস্থিত। মানে প্রথমে দিবেন জেলা, তারপরে দিবেন থানা, তারপরে দিবেন গ্রাম, তারপরে দিবেন কোন মৌজায় অবস্থিত। ঠিক আছে, কোন মৌজায় অবস্থিত, তারপরে দিবেন খতিয়ান নাম্বার, তারপরে দিবেন দাগ নাম্বার, তারপরে দিবেন দলিল নাম্বার। ঠিক আছে, দলিল নাম্বার, তারপরে দিবেন সম্পত্তির পরিমাণ, কয় শতক সম্পত্তি, 20 শতক, 10 শতক, নাকি আপনার 50 শতক জমি, এটা দিবেন। এটা দেওয়ার পরে তারপরে চলে যাবেন সত্যপাঠ দিবেন, সত্যপাঠ দিবেন। সত্যপাঠে আপনি কি দিবেন? চৌহদ্দি দিব আপনার না ভাইয়া? হ্যাঁ, চৌহদ্দির বর্ণনা দিব না? চৌহদ্দি বর্ণনা এটা দিতে পারেন। এই ক্ষেত্রে আপনার চৌহদ্দি দেওয়া লাগবে, চৌহদ্দি দিবেন। হ্যাঁ, এই যে সম্পত্তির তফসিল, তফসিলের পর আপনার চৌহদ্দি দিবেন, চৌহদ্দি দিবেন। চৌহদ্দি দেওয়ার পরে চৌহদ্দি বলতে আপনার এখানে কি বোঝাচ্ছে? চৌহদ্দি বলতে আপনার এই সম্পত্তির উত্তরে কি, পূর্বে কি এবং দক্ষিণে কি, এই উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ, এই চারপাশে কি আছে, এইটা হলো আপনার সম্পত্তির তফসিল। ভাই যে এবার সংশোধনে কি সত্যপাঠী হবে নাকি হলফনামা বা বিডিপিট হবে? আমি মানে বের হয়ে গেছি। এখন দেখেন এই চৌহদ্দি বলতে আপনার উত্তর, পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই চারপাশে কি কি আছে এটা আপনারা একটু উল্লেখ করবেন। উল্লেখ করার দরকারও নাই, প্রয়োজনে প্রয়োজনে ফাঁকা রাখবেন। ফাঁকা থেকে তারপরে আপনার এই সম্পত্তির চৌহদ্দিটা লিখবেন। হ্যাঁ, এই যে ভাই এই যে যে আরজিতে যে এই 2025 অ্যামেন্ডমেন্টে হলো কি হলফনামায় দিতে হবে নাকি সত্যপাঠী দিতে হবে? হলফনামা দিবেন, হলফনামা, হলফনামা দিবেন। সত্যপাঠ দেওয়ার দরকার নাই, হলফনামা দিবেন। তাহলে এখন তো আপনার দরখাস্তেও হলফনামা এবং আরজিতেও হলফনামা। দরখাস্তে আপনার হলফনামাটা আমার যেটাতে দরকার আপনারা সেটাতে দিবেন। আর বেশিরভাগ দরখাস্তের কিন্তু দরকার হয় না। তারপর আর আপনার যদি দেন তাহলে সেটা তো ভুল না। আর আমার মনে হয় যে দরখাস্তের ক্ষেত্রে আপনারা হলফনামাটা দিয়ে দিবেন।
দরখাস্তের ক্ষেত্রেও দিবেন এবং অন্যান্য মামলার ক্ষেত্রেও দিবেন। আর সত্যপাঠ দরকার নাই, শুধু আপনার এই হলফনামা দিয়ে হলফকারী স্বাক্ষর এইটুক দিয়ে আপনারা আইনজীবী দিয়ে শেষ করে দিবেন। না এই যে এখন আপনারা নতুন করে আরজি যেটা লেখেন আর কি, আরজি লিখলে কি সেখানে এই যে এখন যেমন সত্যপাঠ, এই সত্যপাঠটাই দেন নাকি এই যে অ্যামেন্ডমেন্টে যেটা হয়েছে এখানে হচ্ছে হলফনামা বা এফিডেভিটের মাধ্যমে যেটা হয়েছে? ওইটা দেওয়া হয়। ওইটার বিধান আগেও ছিল কিন্তু ওটা অপশনাল ছিল, কিন্তু এখন হলো বাধ্যতামূলক। এখন বাধ্যতামূলক হলফনামা। হ্যাঁ, বাধ্যতামূলক হলফনামা। হ্যাঁ, তারপরে দেখেন সত্যপাঠের বিপরীত হলফনামা হবে। হ্যাঁ সবুজ ভাই, সত্যপাঠের বিপরীত হলফনামা হবে। হ্যাঁ হ্যাঁ, সত্যপাঠ দেওয়ার দরকার, আপনারা সত্যপাঠ দিবেন না, আপনারা হলফনামা দিবেন। হলফনামা অত্র যে যাবতীয় বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য, এটুকুই লিখলে হবে কেমন? হলফনামাতে? জি জি। হলফনামাতে আপনার নাম দিবেন, পরিচয় দিবেন, গ্রাম দিবেন, থানা দিবেন। তারপরে আপনি বলবেন যে আমি এই উক্ত হলফনামার বা সরি উক্ত আর্জির বিষয়ে অবগত আছি এবং আমি উক্ত আর্জি দাখিল করিতে সক্ষম এবং আমার জানা মতে বা আমার বিশ্বাসে উপরে উল্লেখিত আর্জির বিষয়বস্তু সত্য এবং সঠিক। ঠিক আছে, এইটুক দিয়ে শেষ করে। অ্যাডভোকেটের স্বাক্ষর থাকবে? হ্যাঁ, অ্যাডভোকেটের স্বাক্ষর তো অবশ্যই থাকবে। অ্যাডভোকেটের স্বাক্ষর ছাড়া তো দরখাস্তর মতে আর কি হলফনামা এভাবে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ হলফনামা যেভাবে হয়। হ্যাঁ, তো এখন আপনারা তাহলে লাস্টে কি দিলেন? লাস্টে দিলেন আপনারা এই হলফনামা, তারপরে হলফকারীর স্বাক্ষর দিলেন, হলফকারী স্বাক্ষর করবে, তারপরে আপনারা আইনজীবীর আর কি আইনজীবী দিবেন বা অ্যাডভোকেট দিবেন বা আইনজীবী দিবেন। অ্যাডভোকেট দেওয়ার দরকার নাই, আইনজীবী দিবেন। আইনজীবী দিয়ে তারপরে আপনারা তার সিগনেচারের জন্য স্পেস রেখে দিবেন। এইভাবে দায়ের করলে আপনার এখানে পরিপূর্ণভাবে হয়ে যাচ্ছে। এখন দেখেন আপনাদের এটা কিসের দরখাস্ত ছিল? আপনার এটা ছিল আপনার এই চিরস্থায়ী নিষেধাজ্ঞার আপনার যে মুসাবিদ্যা, এইটা আপনি কি এখন যদি আপনার যদি ওই 12 ধারার সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি 12 ধারায় চুক্তি প্রবলের মামলা হইতো তাহলে কিন্তু আপনার এই চৌহদ্দি দেওয়ার দরকার ছিল না। চৌহদ্দি আপনি দিবেন না, তখন চৌহদ্দি দিবেন না, শুধু দিবেন কি হলফনামা দিবেন। হলফনামা দিবেন, হলফকারীর স্বাক্ষর দিবেন, তারপরে আইনজীবী দিয়ে শেষ করে দিবেন। ঠিক আছে? যদি 21-এর এ ধারা অনুসারে কোনো আর্জি লিখতে হয় তাহলে সেক্ষেত্রেও কি চৌহদ্দি তফসিলে যাওয়ার দরকার নাই? আপনার কথা খুব মানে মানে একদমই কম এসে আসে, আপনি আবার একটু বলেন, আমি মানে খুব কাছে ফোনটা নিয়ে শুনতেছি, বলেন। বলছি স্যার, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21-এর এ ধারা অনুসারে যদি মানে চুক্তি প্রবণ করার জন্য আর্জি লিখতে বলে তাহলেও কি চৌহদ্দি আর তফসিল দিব না? না না, দরকার নাই। তবে বিষয়টা হলো যে চুক্তিটা যদি কোনো সম্পত্তি রিলেটেড হয়, চুক্তিটা যদি কোনো সম্পত্তি রিলেটেড হয় তখন দিবেন। আপনারা এইটা দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে এই বিষয়বস্তু কি, আমাদের মূল বিষয়বস্তু কি, যদি সেটা যদি কোনো স্থাবর সম্পত্তি হয়ে থাকে, বিশেষ করে জমি সংক্রান্ত হয়ে থাকে, তখন আপনারা চৌহদ্দি দিবেন। স্যার আর একটা কথা, ওই যে অতএব দিয়ে যে প্রার্থনাটা দিলেন ওটার নিচে কি স্বাক্ষর দিতে হবে বা ওইখানটা কিভাবে লিখতে হবে? নিচে তারিখ দিব না নিবেদন দিব না স্বাক্ষর দিব, ওই জিনিসটা ক্লিয়ার করেন একটু। ওই যে প্রেয়ার পোর্শন, আপনার যে পয়েন্টস গুলো যখন শেষ হবে তখন? জি স্যার। তখন আপনারা ওই কোনো কিছুই না, ওইভাবে না দিয়ে আপনারা ওই যে অতএব দিবেন। অতএব দিয়ে বিজ্ঞ আদালতের নিকট বিনীত নিবেদন, এই যে তারপরে আপনারা দিবেন ক দিয়ে আপনারা তখন দিবেন যে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়নে আদেশ দিতে বা আদেশ প্রদান করতো। তারপরে দেখেন যে এটা আমরা চুক্তি রিলেটেড বলতেছি, তখন দেখেন যে বায়না চুক্তি অনুযায়ী একটি কবলা দলিল সম্পাদন এবং রেজিস্ট্রি করে দেওয়ার আদেশ প্রদান করতো।
তফসিল বর্ণিত সম্পত্তি দখল বাদীকে প্রদানের আদেশ করত। এই যে এরকমের আপনারা যে প্রতিকারগুলো যে রেমিডি গুলো চাইবেন তখন আর কি ক খ গ দিয়ে এই রেমিডি গুলো উল্লেখ করবেন। তারপরে দিবেন লাস্টে দিবেন কি যে অনুরূপ আদেশে নিবেদনকারী বা দরখাস্তকারী আপনার বিজ্ঞ আদালতের নিকট চিরকৃতজ্ঞ থাকিবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারপরে আমি কয়েকটা প্যাটার্ন আমি আপনাদের লিখে দিবানে আপনারা ফাইনালি এই ইসের জন্য তখন আপনারা ওইটা দেখে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। আমি সময় করে খুব দ্রুত আর কি আপনার লিখে দিব আমি। তারপরে দেখেন আপনারা এই যে আরজির মূল আরজির যে দরখাস্তগুলো আছে এই আপনারা সেম প্যাটার্নে আপনারা লিখতে পারবেন কোনটা কোনটা। যেমন ধরেন যে এই যে 9 ধারা অনুযায়ী দখল পুনরুদ্ধারের আরজি, সেখানে আপনারা কিন্তু ওই যে তফসিল দিবেন, চৌহদ্দি দিবেন, তারপরে হলফনামা দিবেন, হলফকারী স্বাক্ষর দিবেন, তারপরে আইনজীবী দিয়ে শেষ করবেন। আর উপরের প্যাটার্ন গুলো ঠিক থাকবে। তারপরে চুক্তির বাস্তবায়নের জন্য এটা তো বললাম। তারপরে আপনারা কিন্তু দলিল বাতিলের মুসাবিদাও সেম প্যাটার্নে দিতে পারবেন। তারপরে নিষেধাজ্ঞাটা ওটা তো বললামই। তারপরে আপনারা ঘোষণামূলক মোকদ্দমার মুসাবিদাও আপনারা সেম ভাবে দিতে পারবেন, এবং ঘোষণামূলক মোকদ্দমা যদি আপনার যদি কোনো সম্পত্তি রিলেটেড হয় তখন আপনারা তফসিল দিবেন, চৌহদ্দি দিবেন, তারপরে দিবেন হলফনামা, হলফকারী স্বাক্ষর, অ্যাডভোকেট বা আইনজীবী। তারপর 8 ধারা স্যার ঘোষণামূলক মোকদ্দমায় যদি ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার চাই তাহলে মূল্যমান কি 300 লিখবো, তারপরে কতে 300 টাকা, তারপরে খতে আনুষঙ্গিক প্রতিকার অনুসারে যেটা মনে করছি এরকম করে লিখবো না কিভাবে লিখবো মূল্যমানটা? মূল্যমানটা আপনার যে জমির যে তয়দাদ আছে বা মোকদ্দমার মূল্য যেটা, এইটা আপনারা এক কথায় লিখবেন, 20 লাখ লিখবেন, 30 লাখ লিখবেন বা 40 লাখ লিখবেন। কিন্তু ওই যে অতএব যেখানে আছে না, অতএবের ক্ষেত্রে আপনারা এই যে 8 ধারা 42 ধারা তখন আপনারা লিখবেন যে মালিকানার ঘোষণা করত 1 ক নম্বর দিলেন, খ নম্বর দিলেন যে উক্ত সম্পত্তি দখল প্রদানের ডিগ্রি প্রদান করত, ঠিক আছে। গ নম্বর দিলেন মোকদ্দমার খরচ প্রদানের ডিগ্রি প্রদান করত, ঠিক আছে। 3 নাম্বার চলে গেল, তারপরে যে আপনি দিয়ে দিলেন তখন কিন্তু আপনার এই যে ইসের জন্য আনুষঙ্গিক প্রতিকারের জন্য আলাদা কোনো কিছু করা লাগতেছে না। ওই অতএব থেকে আপনারা কি করতে পারবেন, তখন আপনারা কিন্তু ওটা অ্যাড করে দিতে পারবেন। অতএবে যে আপনারা যে রেমিডি চাচ্ছেন সেই রেমিডিতে অ্যাড করে দিতে পারবেন। স্যার আমি বিষয়টা বুঝি নাই, আমার কোশ্চিনটা এরকম ছিল না। আমার কোশ্চিনটা ছিল স্যার যে ঘোষণামূলক মোকদ্দমা যখন আমরা করি তখন তো শুধু ঘোষণা থাকলে 300 টাকা নির্ধারিত মূল্যমান দিব, দিয়ে যেটা যদি প্রবলেমে থাকে কোনো কোর্টের নির্দিষ্ট নাম সেখানে কোর্ট ফির কথা, ঠিক আছে। জি স্যার, আমি কোর্ট ফির কথাই বলতেছি। আপনার তো কোর্ট ফি উল্লেখ করাই লাগতেছে না। ও আচ্ছা, কোর্ট ফি উল্লেখ করা মানে তাইদাতে তাহলে শুধু সম্পত্তির যেটা মূল্য সেটা দিব? হ্যাঁ, পুরো সম্পত্তির মূল্য দিবেন। কোর্ট ফি দেওয়ার নিয়মটা হলো যে আপনার কোর্ট ফি দেওয়ার প্রদানের জন্য আপনার ওই কোর্ট থেকে আপনার একটা আবেদন দিবেন, একটা পেপারস দিবে, ওই পেপারসে আপনার কোর্ট ফি দিবেন। 300 টাকার হলে 300 টাকার ওই পেপারসে 300 টাকার কোর্ট ফি অ্যাড করে দিবেন। যদি আপনার যদি আনুষঙ্গিক যে কয় টাকা হয়, যদি আপনার ওই যদি হয় অ্যাড ভ্যালোরেম হয়, তাহলে আপনি অ্যাড ভ্যালোরেম যদি আপনার যদি যে কয় টাকা আসবে ওই পেপারসের উপরে আপনারা সেই কয় টাকা আপনারা কি করবেন, কোর্ট ফি অ্যাড করে দিবেন। বা আপনারা এখানে আরেকটা নিয়ম করা যায়, সেটা হলো আপনার যে মূল যে আরজি আছে না, আরজির প্রথম যে পেপারস আছে, প্রথম যে পাতা আছে, ওই পাতার উপর আপনি কোর্ট ফি গুলো অ্যাড করে দেবেন, লাগাই দিবেন। শুধু আঠা দিয়ে, আঠা তো দেওয়াই থাকে কোর্ট ফির উপর, 20 টাকার কোর্ট ফি, 10 টাকার কোর্ট ফি, 5 টাকার কোর্ট ফি, তখন আপনি জাস্ট ওইটা আপনি শুধুমাত্র ওই আরজির মূল যে প্রথম যে পেজ আছে ওই পেজের উপর আপনারা সেই কোর্ট ফিটা দিয়ে দিবেন। এইটাই হলো সিস্টেম, লেখার কোনো কিছু নাই। বুঝতে পেরেছেন?
জি আর স্যার। কোনো ঠিক আছে। তাহলে এই যে দেখেন আমরা তারপরে দেখলাম যে মোকদ্দমার আপনার এই যে ঘোষণামূলক মোকদ্দমার ক্ষেত্রে যেটা আছে এটা আপনারা এইভাবে লিখবেন। সম্পত্তি রিলেটেড হলে আপনারা এইভাবে লিখলেন। তারপরে আপনার এই যে ৮ ধারার ৪২ ধারা যদি এক করে যদি লেখা হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে লিখবেন। এইটা আপনার চলে গেল। তারপরে দেখেন যে এই যে তামাদি আইনের যে মুসাবিদ্দার যে বিষয়টা আছে, তামাদি আইনের মুসাবিদ্দাও কিন্তু আপনার একদমই শেষ। বিলম্ব মওকুফের জন্য আবেদন। বিলম্ব মওকুফের জন্য যে আপনার যে আবেদন বা সময় বৃদ্ধির যে দরখাস্ত, এটাও কিন্তু আপনার একটা দরখাস্ত আবেদন আকারে লিখবেন। আমরা যে আবেদন দিয়েছি না, আবেদন যে দিয়েছি আবেদন অনুযায়ী ওইভাবে আর কি লিখবেন। যে আপনার প্রথমে দিবেন আদালতের নাম, তারপরে দিবেন সূত্র, তারপরে আপনার দিবেন বাদীর নাম, বিবাদীর নাম। এখানে আপনার পিতার নাম, তারপরে আপনার এই ঠিকানা দেওয়ার দরকার নাই। পিতার নাম ঠিকানা দেওয়ার দরকার নাই। তারপরে বিষয় লিখবেন তামাদি আইনের ৫ ধারা মোতাবেক বিলম্ব মওকুফের আবেদন। এইটুক দিয়ে আপনার বিলম্ব কতদিন, কি বৃত্তান্ত, কিসের জন্য বিলম্ব হয়েছে বিস্তারিত এইভাবে লিখবেন। যে আপনি অসুস্থ ছিলেন, তারপরে আপনি অ্যাক্সিডেন্ট করলেন, তারপরে আপনি আপনার বাবা মারা গেছে, তারপরে আপনার বাড়ির পাশে আপনি আসতে গেলেন, পরে যে আপনি আবার অ্যাক্সিডেন্ট করলেন। এই বিভিন্ন কারণে আপনি কি হলো আপনার ১০২ দিন আপনার বিলম্ব হয়ে গেল। আর এই বিলম্ব মওকুফের বিধান কি জানেন? প্রত্যেকটা দিনের ব্যাখ্যা দেওয়া। তাছাড়া কিন্তু হাইকোর্ট কিন্তু আপনার এই বিলম্ব মওকুফ করে না। কিন্তু আপনার এখানে ওই রকমের পুরোটা দেওয়ার দরকার নাই। প্রত্যেকটা দিনের আপনারা জাস্ট জেনারেলি লিখবেন যে আপনি অসুস্থ ছিলেন, ২ মাস যাবত আপনি চিকিৎসাধীন ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন। এইভাবে দিয়ে আপনি তামাদি দরখাস্তটা শেষ করবেন। তারপর দেখেন আইনজীবীর বিরুদ্ধে আপনি কি করবেন? একটা অভিযোগ দায়ের করবেন। বার কাউন্সিল সংক্রান্ত আর কি যে মুসাবিদ্দা আছে এটার আপনি কি করবেন? একজন আইনজীবীর বিরুদ্ধে আপনি কি করবেন? একটা অভিযোগ দায়ের করবেন। দেখুন এই যে অভিযোগ দায়েরটা কিন্তু একদম আপনার একদম যে আমরা আবেদনপত্র লিখি না, আবেদনপত্র লেখার অনুযায়ী আপনারা প্রথমে তারিখ দিবেন। তারিখ দেওয়ার পরে এই আবেদনটা দিবেন হলো বার কাউন্সিলের সচিব বরাবর। বার কাউন্সিল সচিব বরাবর। তারপরে বাংলাদেশ বার কাউন্সিল ঢাকা, বাংলাদেশ বার কাউন্সিল ঢাকা। তারপরে বিষয় অসদাচরণের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গে আবেদন। এটুকু দিলেন জনাব। তারপরে দিলেন বিনীত নিবেদন। বিনীত নিবেদন দিয়ে সে কি কি অপরাধ করেছে, কেন আপনি এটা করতেছেন, এইটার একটা কি দিবেন, একটা ঘটনা আপনার উল্লেখ করে দিবেন। এখানে আপনার যেহেতু দেওয়ার দরকার নাই, তখন আপনি ওই বিস্তারিত পয়েন্ট আকারে ১ ২ ২ ৩ ৪ ৫ করে তখন আপনি কি করবেন, এটা আপনি উল্লেখ করবেন। উল্লেখ করার পরে তারপর আপনি অতএব উপযুক্ত বিষয়টি বিবেচনা নিয়ে উক্ত আইনজীবীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ শাস্তি প্রদানে বা দানে একান্ত মর্জি হয়। এইটুক দিলেন। এইটুক দিলে আপনার এই যে একদম আইনজীবীর বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা আপনি দায়ের করতে পারতেছেন। ঠিক আছে, এই হলো মুসাবিদ্দা। মুসাবিদ্দা আপনার খুবই সহজ। আপনারা জাস্ট ২-১টা করে জাস্ট একটু লিখবেন। আপনারা ২-১ দিন পর পর ২-১টা করে লিখবেন। তারপরে দেখবেন অটোমেটিক আপনাদের এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আমি আজকে যেটা আপনার পড়াইলাম, যেটা বুঝাইলাম বা বললাম, এইটা আপনার আমি খুব দ্রুতই আমি নোট আকারে খাতায় লিখে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। না একদিনে লিখে গ্রুপে দিয়ে দিব। আর তখন আপনারা ওটা নিয়ে আর একটু ভালো করে আপনাদের যদি কারোর ভুল হয়ে থাকে আপনারা একটু মিলাই নিয়েন। আর আপাতত আপনারা পরবর্তীতে আমরা কোন আইন নিলে আপনাদের ভালো হয় বলেন তো? স্যার সিআরপিসি। দণ্ডবিধি। হ্যাঁ, অন্যান্য কেউ? সিআরপিসি। আর কেউ? দণ্ডবিধি নেন। দণ্ডবিধি নেন। দণ্ডবিধি হোক। আমাদের যে ফয়সাল বিন ইলিয়াস, কেমন আছো ভাই? ভাই তাহলে ঠিক আছে, দণ্ডবিধি ধরেন। আর হ্যাঁ, আমরা দণ্ডবিধি শেষ করে তারপর আমরা সিআরপিসি তে যাব। তাহলে জি ফয়সাল বিন ইলিয়াস কি শুনতে পাচ্ছ? ভাই আরেকটা বিষয় হলো কি, যেহেতু ঈদের আগে আমাদের সময় আছে ১ সপ্তাহ, তাহলে ক্লাস ৩ দিনের জায়গাতে ৪ দিন করে দেন বা হ্যাঁ, ৫ দিন করেন।
ক্লাস সংখ্যা বাড়াবো। এখন ঈদের সময় আমি কিন্তু আগেই বলেছিলাম যে আপনারা আরো দ্রুত পরীক্ষা দেন, আরো একটু বেশি করে দেন এবং বেশি করে ক্লাসের কথা, কিন্তু আপনারা ডিলে করলেন। আর ঈদের সময় কিন্তু আমিও ব্যস্ত থাকবো, আপনারা হয়তো অনেকেই কেউ ব্যস্ত থাকবেন। আমি তারপরে যথাসাধ্য চেষ্টা করব এবং এটা যে কোনো ওয়েতে আমি কন্টিনিউ করব। আপনাদের শেষ সময় জি ভাই, আপনাদেরকে ভালো আছি। শেষ সময় আপনাদেরকে যতটুকু সম্ভব আপনাদের পাস করানোর জন্য আমি যতটুকু চেষ্টা আমার দ্বারা সম্ভব আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনারা যেভাবে পড়তেছেন এইভাবে পড়তে থাকেন। যার যার যেখানে যে ল্যাকিংস আছে আমি যে খাতা দেখে দেখে বলে দিচ্ছি আপনার এখানে এখানে সংশোধন করা উচিত। কিছু কিছু খাতার প্যাটার্ন আমার মনে হচ্ছে যে আরো চেঞ্জ করা দরকার, কিন্তু আপনারা পরীক্ষা দেওয়ার সময় মনোযোগী না। আর একটু মনোযোগ সহকারে আপনারা কি করবেন, পরীক্ষা দিবেন। আপনাদের লেখার মান এবং খাতার মান আরো বাড়াইতে হবে, ঠিক আছে? লেখার মান খাতার মান আরো বাড়াইতে হবে। আমাদের ইমরান ভাই আপনি একটু আরেকটু ভালো করে প্র্যাকটিস করবেন। রিলিয়া আছে প্র্যাকটিস করবেন, হানিফ আছে, তারপরে অন্যান্য যারা আছে এরা আরো একটু, হীরার খাতা এখনো দেখি নাই, ফয়সাল বিন ইলিয়াস ভাই ওর কথা আমি এখনো দেখতে পারি নাই। তারপর আপনারা যারা আছেন তারা একটু ভালো করে একটু প্র্যাকটিস করতে থাকেন এবং আপনাদের খাতা দেখলে পর আমি যেভাবে আপনাদের ইনস্ট্রাকশন দিই যে এইটা আপনার এইভাবে হওয়া উচিত ছিল সেভাবে আপনারা সেভাবে লেখার চেষ্টা করবেন। আর আমি যে মাঝে মাঝে গ্রুপে যে খাতাটা দিই আপনারা সেই খাতা কি পড়েন? অন্য একজনের খাতা জি দেখছি। আপনারা সবাই একটু আমি যে খাতাটা রেফার করবো সে খাতাটা আপনারা সবাই একটু পড়বেন। স্যার আমার একটা কথা আছে মোহিনী আপাকে। মোহিনী জি জি আপা আপনার নোট গুলা কিছু আমাদেরকে গ্রুপে মানে নোট যদি করে পড়েন আপনি তাহলে কিছু আমাদেরকে ছবি টবি দেন, আপনার লেখার মান খুবই সুন্দর। আপু আমি কোনো নোটই পড়ি না, আমি শুধু ওই লিখিত মাস্টার পড়ি আর আমি নিজের মতো করে লিখি আপু যখন পরীক্ষা নেয় ভাইয়া। মানে আমি কিছু মুখস্থ করে লিখতে পারি না অতটা। লেখাটা ওকে। মুখস্থ করে লেখা যায় না, এটা কোনো কথা হলো? আইনি না ধারা না টারা মুখস্থ মুখস্থ না করে থাকলে লেখা লেখা যায়? যায় না, আমিও মুখস্থ করে লিখতে পারি না কিছুই, আমিও কি নিজের মতোই বলেন? লিখি। জি জি আমি বলছি বিষয়টা হলো যে আপনারা যখন আপনাদের কিন্তু আমি এর আগে অনেকবার বলেছি আপনাদের লেখার ক্ষেত্রে লিখিতর ক্ষেত্রে আপনারা কোন জিনিসটা মুখস্থ রাখবেন বা মনে রাখবেন। আপনারা মনে রাখবেন হলো ধারা, বিধি আর হলো আদেশ এবং মূল কনসেপ্টটা ঠিক রাখবেন। আর যে ধারার যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো ঠিক রাখবেন। এইটা রাখার পরে আপনারা নিজেদের মতো করে উত্তর করবেন। তাহলে দেখবেন আপনাদের খাতা কিন্তু অটোমেটিক কিন্তু একটা ভালো একটা গর্জিয়াস লুক চলে আসবে এবং খাতাতে একটা মেরিট চলে আসবে। খাতাতে মেরিট মোহিনী আপার খাতাতে কেস রেফারেন্স দিয়ে যে উপাদানগুলো আপা লেখেন এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে স্যার আমার। সব জায়গার বা সব চ্যাপ্টারে আপনাদের কেস দেওয়ার দরকার নাই। যেটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে যে চ্যাপ্টার গুলো আছে ওই চ্যাপ্টার থেকে আপনারা কেস দু একটা করে পড়ে রাখবেন। তবে কেসের উপর এত বেশি ফোকাস দেওয়ার দরকার নাই। একজন একটা পছন্দ হইতেই পারে, ভালো লাগতেই পারে, কিন্তু আপনি যদি কেস পড়তে যান প্রত্যেকটা ধারায় একজন ধরেন যে আপনার তার ব্রেন ভালো আছে সে আপনার এটা কভার করতে পারতেছে কিন্তু আরেকজন পারতেছে না। তো এই কেস না দিলে তো তার খাতা যে আপনার যে বাতিল হয়ে যাবে বা নাম্বার কম পাবে এরকমের কোনো কিছু না। ঠিক আছে, যদি সঠিক থাকে তাহলে কিন্তু নাম্বার কিন্তু সেমই পাবে, কিন্তু ওর হয়তো আপনার 1-2 নাম্বার কিন্তু একটু বেশি দিবে। ওই 1-2 নাম্বার কিন্তু দরকার নাই, কারণ আপনি ওই 1-2 নাম্বারের জন্য আপনি 200 কেস করবেন। 200 কেস কিন্তু আপনার সবার কিন্তু মুখস্থ রাখা কিন্তু পসিবল না। কিছু কিছু স্টুডেন্ট থাকবে এক্সেপশনাল, তাদেরকে অনুসরণ করা যায়, সব বিষয়ে অনুসরণ করা যায়, কিন্তু একদম 100% ওই যে তাকে ফলো করতে হবে। ফলো করতে গেলে দেখা গেল যে আপনি নিজে বিপদে পড়ে গেলেন। আপনার নিজের বিপদ ডেকে আনার দরকার নাই। এখন আপনার জন্য যেটা উপযুক্ত বা যার জন্য যেটা উপযুক্ত আপনারা ততটুকু আপনারা গ্রহণ করবেন এবং সে অনুযায়ী লিখবেন। স্যার আর একটা ব্যাপার আমি ঠিক শিওর না, আমি আমাকে একজন টিচারের মাধ্যমেই আমার জানা স্যার যখন কেস রেফারেন্স গুলো রেফার করা হয় তখন আমার ওই টিচারটা উনিও একজন জুডিশিয়াল অফিসার ছিলেন, উনি বলেছিলেন যে নামগুলা মানে ঘটনার বাদী আর বিবাদীর নাম যদি তুমি নাও লিখো তাতেও কোনো প্রবলেম নাই, কিন্তু ডিএলআরটা ঠিক করে লিখবা। যদি কেস রেফারেন্স দিতে চাও শুধু ডিএলআর দিয়ে তুমি কেস রেফারেন্স দিয়ে যাও। এই ব্যাপারটা সম্পর্কে স্যার একটু বলবেন।
বিষয়টা হলো যে আপনার এই কেস রেফারেন্সের ক্ষেত্রে ডিএলআর এবং সাল সহ কত সালের ডিএলআর, কত ডিএলআর পেজ নাম্বার কত, এইগুলো সহ আপনার উল্লেখ করতে হবে। যদি উল্লেখ কেউ না করে থাকে তাহলে কিন্তু ওইভাবে কিন্তু গ্রান্টেড হবে না। এখন কথা হলো যে আপনার এইটা গ্রান্টেড হবে না কোন ক্ষেত্রে এবং কোন জায়গা। এটা যখন আপনি প্রকৃতভাবে আপনি যখন একটা মামলা লিখতেছেন, কোন একটা কোর্টে আপনি রেফারেন্স শো করতেছেন, সেটা কিন্তু পুরোপুরি আপনার ভিন্ন একটা বিষয়। আর আপনারা যে ইনিশিয়াল স্টেজে আছেন, আপনারা সবাই মানে বার কাউন্সিলে আপনারা সনদ নিবেন, তারপরে প্র্যাকটিসে যাবেন। কেউ কেউ হয়তো প্র্যাকটিসে গেছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিছুটা কনসিডার করা হয়। আপনারা ডিএলআরটা লিখবেন, সালটা লেখার চেষ্টা করবেন, যদি পারেন পেজ নাম্বারটা লিখবেন, এবং এই যে রেফারেন্স গুলো কিন্তু আপনারা ভুল দিবেন না। ভুল যদি একবার যদি ওই যে খাতা দেখবে, যে বিচারক খাতা দেখবে, সে যদি একবার যদি ধরতে পারে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু একটা নেগেটিভ ইন্টেনশন চলে আসবে। কারণ কি, আপনারা অনেক দেখছি যে এই ইউনিভার্সিটিতে পড়ার সময় টিচাররা আপনার এই কেস রেফারেন্স দিত, আর আন্দাজে একটা নাম বানায়ে হিউজ পরিমাণে আপনার কেস দিয়ে দিত। অনেকে এরকমের দেয়, কিন্তু এখন ইউনিভার্সিটি টিচারের খাতা দেখো আর একজন বিচারকের খাতা দেওয়া কিন্তু এক না। ঠিক আছে, ইউনিভার্সিটি টিচার আর একজন বিচারকের খাতা দেখো এক না। আর আপনাদের খাতা কিন্তু দেখবে কিন্তু বিচারকই, আপনাদের খাতা দেখবে বিচারক। ঠিক আছে, সো আপনারা এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর কেস আমার মনে হয় যে আপনারা সর্বোচ্চ পড়লে 10-12টা কেস মতো পড়ে রাখতে পারেন, আর অত বেশি দরকার নাই। আর মোহিনী যদি পারে তাহলে মোহিনীও লেখুক, তার জন্য আমরা সাধুবাদ জানাবো। কিন্তু আমাদের পাইতে হবে 70, 65 থেকে 70 আমাদের টার্গেট থাকবে। অ্যান্সার করবেন 100, পাবেন হলো 65 থেকে 70, এরকমের টার্গেট করে আপনারা উত্তর লিখবেন। তারপরে বাকিটা আল্লাহ ভরসা। তবে কেসের উপর আপনাদের ফোকাস দেওয়ার দরকার নাই। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই ওই যে যে ডিএলআর এর যে কথাটা হচ্ছে, আমি যদি শুধু মামলা নম্বরটা এবং ওই যে ডিএলআরটা ওইটা উল্লেখ করি, এবং যদি ঘটনাটা ওর পিছনে একটা ঘটনা থাকে ওইটা না দিই, অসুবিধা আছে নাকি? যদি আমি মামলার ওইটা আমি শিওর হই, কনফিডেন্স থাকে যে না অমুক মামলার অমুকটা। ঘটনা দেওয়ার দরকার না, আপনি শুধু ডিএলআর দিলেই হবে। এবং কথা হলো যে বিষয়টা হলো যে এটা তো আমার বলাতে নির্ধারিত হবে না, এটা নির্ধারিত হবে যে প্রশ্নে কি যাচ্ছে। প্রশ্নে কি যাচ্ছে, প্রশ্নে যদি আপনার যদি ওই ঘটনা শো চাই, বা আপনার যদি ওই ডিএলআর শো চাই, একটা রেফারেন্স চাই, যেমন ধরেন যে একটা মামলা দিয়েই যদি একটা প্রশ্ন হয়, ঠিক আছে, যেমন ধরেন যে ওই ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তারের বিষয় নিয়ে আপনি একটা আলোকপাত করুন বিধান উল্লেখ পূর্বক, এবং একটা বিখ্যাত মামলা দ্বারা আপনি ঘটনাটা আলোচনা করুন। এখন যদি এইটা যদি আপনার যদি প্রশ্ন হয় যে বিখ্যাত মামলা দ্বারা আপনি যদি আলোচনা করতে বলে, তখন কিন্তু আপনার এই মামলার ফ্যাক্ট বলতে হবে এবং ডিএলআর বলতে হবে। রুবেল কিলিং কেস, স্যার রুবেল কিলিং কেস, ব্লাস্ট মামলা, হ্যাঁ ওইটা রুবেল কিলিং কেস, বাংলাদেশ ভার্সেস ব্লাস্ট। হ্যাঁ, এই মামলাটা যদি আপনারা উল্লেখ করেন, তখন আপনারা যদি শুধু এই একটা প্রশ্ন যদি আপনার এই মামলার উপর হয়, তখন তো আপনার ফ্যাক্ট উল্লেখ করতে হবে। এই জন্য আপনার দেখতে হবে যে প্রশ্নে কি চাচ্ছে, প্রশ্নে কি চাচ্ছে, প্রশ্নের চাওয়ার উপর আপনারা উত্তর করবেন। আপনারা ইররিলেভেন্ট কোনো কিছু টেনে নিয়ে আসবেন না পরীক্ষার খাতায়, ইররিলেভেন্ট কোনো কিছুই পরীক্ষার খাতায় টেনে নিয়ে আসবেন না। আপনারা অপ্রাসঙ্গিক কোনো কিছু লিখবেন না খাতায়। আপনাদের মূল কাজ হবে যে প্রশ্নে কি চাচ্ছে আর আপনি কি লিখতেছেন, এটার উপর সামঞ্জস্যতা রেখে লিখবেন। তবে অতিরিক্ত শর্ট করার দরকার নাই এবং অতিরিক্ত বড় করার দরকার নাই। কেউ কেউ দেখলাম যে অতিরিক্ত শর্ট করে আপনার প্রশ্নের উত্তর লিখতেছে, এটা দরকার নাই। বেশি শর্ট করার দরকার নাই। আমি আপনাদের বলেছি যে ধারা এবং মূল কনসেপ্ট ঠিক রেখে আপনারা লিখবেন। তার মানে এই না যে আপনারা একদম শর্ট করে লিখবেন, 2-3 লাইনে আপনারা শেষ করে দিবেন। ঠিক আছে, একটা মানানসই একটা গঠনমূলক একটা আমি আর একটা কথা বলবো। জি জি জি, ওই যে আমি একটা করছিলাম আর কি, যে সর্বশেষ অ্যামেন্ডমেন্টে 2025 সালে যে সংশোধন করে আর কি দ্রুত মামলা নিষ্পত্তিকরণ, ওইটা বইতে বিগত দিনে ছিল আর কি। আমি আপনাকে বলছিলাম যে একটু ওই বিষয়ে, ওইটা আমি তো মানে ভুল দেখছিলাম আর কি। রাজু ভাই, ইমরান ভাই, বিষয়টা হলো দেওয়ানি জি জি কার্যবিধি সংশোধন হয়েছে 2012 সালে।
মেবি 2005 সালে 2017 সালেও মেবি সংশোধন হয়েছে। এখন এই যে সংশোধনীগুলো হয়েছে, এই সংশোধনীগুলোর আপনার মূল ইন্টেনশন ছিল আপনার দেওয়ানির যে মামলাগুলো, এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিধান। তো এখন এইটার সাথে আবার নতুন করে অ্যাড হলো 2025 সালের সংশোধনী। এই 2025 সালের সংশোধনীতে আপনার কিন্তু উল্লেখযোগ্যভাবে একটা পরিবর্তন নিয়ে আসছে। এই প্রশ্নের উত্তরটা সব থেকে সুন্দর করে লেখছিল ইসমাম এত সুন্দর করে এই প্রশ্নটার উত্তর করছিল। এইটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেব না, আপনারা ওইখান থেকে একটু দেখে নেবেন। যেমন ধরেন 26-2 আপনার নতুন করে আপনার হলফনামাকে অ্যাড করা হয়েছে। তারপরে আপনার এই যে 17তে আপনার করা হয়েছে, 17তে আপনার এই যে চূড়ান্ত শুনানির পূর্বে 2টা, আগে ছিল 6টা মুলতবি, এখন আপনার 4টা করছে। তারপরে দেখেন এই যে আপনার এই যে আরজির সাথে আপনার এখন এনআইডি কার্ড দিতে হয়, এনআইডি কার্ডের নাম্বার দিতে হয়। আর এনআইডি কার্ডের নাম্বার দেওয়া মানে যে সাক্ষী বা আপনার যে বাদী আছে বা বিবাদী আছে, এদের অনেকে আসলে দেওয়ানি মামলা দায়ের করার পর তাদের খুঁজে পাওয়া যায় না। তাদের এই খুঁজে পাওয়ার লোককেই কিন্তু আপনার এইগুলো আপনার আসলে নেওয়া। এবং এই যে মোবাইল নাম্বার দেওয়া, অ্যাক্টিভ মোবাইল নাম্বারে তারা কিন্তু কি করবে, এখন থেকে কিন্তু সমন আপনার কি করবে, মোবাইলের SMS এর মাধ্যমে দিয়ে দেবে, ইমেইলের মাধ্যমে দেবে। তাহলে আমরা দেখতাম যে আগে সমন যাইতে লাগতো 30 দিন, সমন আসতে লাগতো 30 দিন, 2 মাস আপনার ওই জায়গায়। আবার দ্বিতীয় আপনার ইসের বিষয় আছে, সবকিছু মিলে আসলে আপনার একটা বড় একটা লেন্দি সময় আপনার এই মামলার নিষ্পত্তিতে লাগতো। এই বিষয়গুলো সংশোধন করে কিন্তু আপনার এই মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে অনেকটা অগ্রসর হয়েছে এবং আপনার মামলা দ্রুত নিষ্পত্তি হবে। এখন কিন্তু আপনার আপনার অর্থ ঋণ বলেন, এনআই অ্যাক্ট বলেন, তারপর আপনার অন্যান্য কিছু মামলা আছেন, সেখানে কিন্তু আপনার বিচারক অলরেডি কিন্তু আপনার অতিরিক্ত সময় মঞ্জুর করতে চায় না। অনেক ক্ষেত্রে তো আমরা অনেক চেষ্টা করি এবং বলি যে স্যার শেষবারের মতো মঞ্জুর করেন, প্রয়োজনে কস্ট দিয়ে মঞ্জুর করেন, প্রয়োজনে খরচ প্রদান সহ আপনি মঞ্জুর করেন, তারপরেও মঞ্জুর করেন। তো এখন মঞ্জুর করলেই তো আপনার আইনজীবীর ভালো, বোঝেন নাই? মামলা যতদিন চলবে আইনজীবীর পকেট ততদিন গরম থাকবে। এখন এই যে সংস্কার করছে, এই সংস্কারও কিন্তু আইনজীবীরাই করছে, সব আইনজীবী না, কিছু কিছু আইনজীবী আপনার এই সংস্কারের পক্ষে ছিল এবং অন্যান্য যে সংস্কারের যে কমিশন ছিল তাদের মধ্য থেকে এইগুলো করছে। তো এখন এই সংস্কার আপনার দরকার ছিল, করছে। এবং এই যে কয়েকটা রেফারেন্স উল্লেখ করবেন, যেমন 26-2, 17 আদেশ 17, তারপরে আপনার এই যে অর্ডার 6, এখানে আপনার বা 7, যেটা আপনার যে জায়গায় সংশোধন করা হয়েছে। তারপরে মিথ্যা মামলা, হয়রানি মামলার জন্য আগে 20,000 টাকা ছিল, এখন 50,000 টাকা করা হয়েছে। এই যে 50,000 টাকা করছে কেন, যে অতিরিক্ত মামলা যেন ওই হুড়াই যেন মামলা দায়ের না করে। মানে কার বাড়িতে কিটা আপনার পান খেয়ে কুল ফেলাইছে, ও নিয়ে চলে গেছে মামলা করতে, মানে সিলি ম্যাটার নিয়ে চলে গেছে মামলা করতে। আর কিছু কিছু যে আপনার মানে মহিলা আছে, বিটা আছে, এদের তো আপনার কোনো ঠিক ঠিকানা নাই। মানে মামলা, ওদের প্রথম কাজ হলো যে মামলার ভয় দেখানো, মানে মামলা করতে পারলে এরা আসলে মনে হয় যে হয়ে যায়। মানে এই রকমের অনেক পাবলিক কিন্তু আছে, মানে যাই হোক না কেন আগে মামলা করার চিন্তা করে থাকে আর কি। তো এদের আটকানো হবে, মিথ্যা মামলা ওইগুলো আটকানোর জন্য কিন্তু আপনার এই যে বিভিন্ন রকমের পলিসি আর কি করা হয়েছে। তো এইগুলো উল্লেখ করবেন, দ্যাটস এনাফ, আর কোনো কিছু লাগবে না। স্যার আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই যে এজাহার, জিডি ফর্ম, এইগুলো কি ফৌজদারিতে লাগবে? কোনটা? এজাহার এফআইআর আর কি, তারপরে জিডির ফর্ম, এই জিনিসগুলা। জিডিটা বলতে কি বোঝায়? জিডিটা হলো আপনার, আপনি থানাতে একটা অভিযোগ দায়ের করতেছেন, সেটা কিন্তু কোনো মামলা না। তবে জিডি যখন আপনার মামলা হিসাবে গ্রহণ করবে, তখন কিন্তু সেটা আপনার নন জিআর মামলা হিসাবে সেই মামলাটা চলতে থাকবে। ঠিক আছে? এটা শুধুমাত্র আপনার ক্রিমিনাল কেসের ক্ষেত্রে, ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে এটা করা হয়। আর অন্যান্য ক্ষেত্রে যেমন আপনার মোবাইল হারিয়ে গেছে, তারপরে আপনাকে কেউ হুমকি দিয়েছে, তারপরে কেউ আপনাকে অন্য কোনোভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, বিভিন্ন রকমের জিডি হয়ে থাকে। সব জিডি কিন্তু আপনার নন জিআর হিসাবে গ্রহণ করে না। শুধুমাত্র যেটাতে আপনার ক্রিমিনাল অফেন্স আছে সেটাতে আপনার
নন জিআর হিসাবে গ্রহণ করে। তো এই জিডিটা কিন্তু আপনার এই মামলার ক্ষেত্রে কোনো দরকার নাই, শুধুমাত্র একটাই দরকার, যেটা হলো যে মামলার গুরুত্ব আপনার বেড়ে যায়। জিডি যদি একটা করা থাকে তাহলে আরজির গুরুত্ব বেড়ে যায়, বিচারক তখন কিন্তু আরজি কিন্তু ফেরত দিতে চায় না যদি একটা জিডি থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে মামলা দায়ের করলে আপনার এই বিচারক শোনে আপনি এই বিষয়ে কোনো জিডি করেছেন, জিডির কপি আছে, কপি থাকলে দেন। এটা চাইতেও পারে নাও পারে, কিন্তু এটা আপনার ম্যান্ডেটরি না। জিডি গেল না স্যার, আমার কোশ্চেন এটা না। আমার কোশ্চেন হচ্ছে যে ড্রাফটিং এর মধ্যে, সিআরপিসি ড্রাফটিং এর মধ্যে কি এই যে জিডি আর এজাহার এই দুইটা, যেমন জামিনের ড্রাফটিং, তারপরে অব্যাহতি ড্রাফটিং, এগুলো যেমন ইম্পর্টেন্ট, বা নারাজি পিটিশন, এইরকম কি ওই জিডির ফর্ম আর ওই এফআইআর এর ফর্ম ইম্পর্টেন্ট? মানে এটাও কি প্র্যাকটিস করার দরকার আছে? ফর্ম ইম্পর্টেন্ট না, জিডির ফর্ম ইম্পর্টেন্ট না, এটা দরকারও নাই। ওই যে বললাম যে তোমাদের শুনানির সময়। আর এফআইআর এর বিষয়টা হলো যে এফআইআর মানেই তো একটা মামলা, এফআইআর নিজের একটা মামলা। এফআইআর নিজেই যখন একটা মামলা হবে তখন কিন্তু আপনার কপি দেওয়া লাগতেছে না, শুধুমাত্র আপনি সেপারেটলি আবেদন করবেন। আর ওই যে আপনার এফআইআর এর কপি আপনি শুনানির সময় বা আপনি যখন আপনি ওই সিআর মিস ফাইল করবেন, উচ্চ আদালত আপিল করবেন, তখন আপনি দিবেন। আর এফআইআর নিজেই তো একটা মামলা। এফআইআর কখন হয়? যখন আপনার আপনার এজাহারটা যখন গ্রহণ করে মামলা হিসাবে গ্রহণ করে, তখন আপনার সেটা আপনার জিআর হয়ে যাচ্ছে। ঠিক আছে, জেনারেল রেজিস্টার্ড হচ্ছে, ওটা নিজে একটা মামলা হয়ে যাচ্ছে। আমাদের জন্য কি জবাব দাখিল কি গুরুত্বপূর্ণ কিনা? জবাব দাখিল বলতে কি? যে একটা মামলায় বর্ণনা দাখিল, বিবাদী পক্ষ মামলা হওয়ার পরে, দানি মামলা হওয়ার পরে যখন জবাব দেয়, এটা গুরুত্বপূর্ণ। এটা আপনারা এই যে সেম কোয়ালিটিতে আপনারা এই যে বাদী আদালতের নাম, তারপরে মামলা নাম্বার, তারপরে সিপিসি ওই যে আপনার ধারা উল্লেখ করতে পারেন, নাও করতে পারেন, বাদী বিবাদী, তারপরে আপনি বিষয় দিবেন। বিবাদী পক্ষে জবাব দাখিল করা হইল, বিবাদী পক্ষে কি করা হইলো, জবাব দাখিল করা হইলো। এটা দেওয়ার পরে আপনার এই যে বাদীর যে আপনার ক্লেম আছে, ডিসপিউট আছে, এটার প্রত্যেকটা বিষয়গুলো আপনার স্পেসিফিক ভাবে আপনার পোয়েট আকারে আপনার, যদি আপনি স্বীকার করলেন স্বীকার করলেন, অস্বীকার করলে অস্বীকার করবেন। তারপরে যে আপনি লাস্টে যে আপনার যে প্রার্থনা আছে বা আপনার যে চাওয়া আছে বিবাদী হিসাবে, সেটা আপনি লিখলেন। এইটাই আপনার হলো আপনার জবাব দাখিল। তাছাড়া এটাতে আপনার ওই হলফনামা, চৌহদি, তারপরে তফসিল, এইগুলো কোনো কিছু দেওয়া লাগবে না। বুঝতে পারছেন? জি বুঝছি। 2025 সালের যেটা সংশোধন হয়েছে স্যার, এটা আবার কাইন্ডলি দিন। সবুজ ভাই বলেন। 2025 সালে যেটা সংশোধন হয়েছে সেটা কাইন্ডলি আবার ওই আমাদের গ্রুপে দিন। আচ্ছা দিবানা। আর আমি যে আজকে যে মুসাবিদ্যাগুলো করলাম, এইগুলো আমি ছবি মানে নিজে আপনি নোট করে নোটগুলো আপনাকে আমি পাঠিয়ে দেবো না। এটা আরো সংশোধনী। আচ্ছা ঠিক আছে, আমি 2টার সময় করে পাঠিয়ে দেবো না। ঠিক আছে, আচ্ছা। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দোয়া রাখবেন আমার জন্য। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।